আমাদের ধরেন একটা এরকম ভর্তি ট্রাক এবং ট্রাক ভর্তি প্রোডাক্ট, তার মধ্যে একটা ছোট্ট কর্নারে এরকম আমাদের শাড়ি রাখা, এবং তারপরে আমরা দুজন এরকম করে বসে বসে আমরা ট্রাকে করে ঢাকায় আসতেছি। এবং যেটা হয় ধরেন একটা ট্রাক ভর্তি কাপড়, তার মধ্যে দুইটা মেয়ে এরকম করে বসা, তো আশেপাশের সবার অনেক কৌতূহল থাকতো, সবাই জিজ্ঞেস করতো যে আপু ট্রাকে কি, আমরা সবাই ধরেন বলতাম ভাইয়া শাড়ি খুতের পেজ, আপনারা নক দিয়েন, আমরা দেন সারা রাস্তায় এরকম করতে করতে আসতাম। এইটা আমাদের ওই শুরুর দিকটার একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স ছিল। কোনো সময় আমরা ট্রাকে করে গিয়েছি, ভেবেছি অনেক রোদ, এরকম ছাতা নিয়ে আছি, আমরা ট্রাকেই ছাতা খুলে ফেলেছি, ছাতা উড়ে চলে গিয়েছে, এরকমও হয়েছে আমাদের। কোনো দিন আমরা ট্রাকে ঘুমিয়ে যাইনি, আমাদের সারাক্ষণ কনসার্ন থাকতো যে কেউ কি পাশের কোথাও থেকে আমাদের একটা শাড়ি এরকম উঠাই নিয়ে চলে যাবে নাকি। তো ওইটা আমাদের কাছে আমরা একদম শাড়ির দিকেই তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে শুক্লাদি বলতো আত্মি দেখো কি সুন্দর পাখি, আমি তাকিয়ে আবার শাড়ির দিকে তাকাতাম যে না, কোনো শাড়ি মিসিং হওয়া যাবে না। একদম শুরুর দিকের ছেলে মানুষই সামহাও কাস্টমারের সাথে আমাদের বন্ধুত্বটা আরো স্ট্রং করতে হেল্প করেছে। মনে করেন একজন কাস্টমার ভেবেছে আমি ডেলিভারি পার্সন, ও নিচে নেমে দেখেছে আমি দাঁড়িয়ে আছি, আমি আপু আমি বানাই আমিই দেই, তো ওই সময় কাস্টমারদের সাথে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়েছে। এরকম হয়েছে যে আমি একবার একটা ডেলিভারি দিতে গিয়ে দেখেছি যে যিনি ডেলিভারিটা নিচ্ছেন উনি আসলে আমার খুব পছন্দের রাইটার। তো উনি যখন গেট খুলেছে, আমি শাড়ির জায়গাতে আমি খুশিতে মানে আমি আর কথা বলতে পারছি না যে যিনি ডেলিভারিটা নিয়েছেন উনি আসলে বাংলাদেশের একজন বিখ্যাত রাইটার, উনি হয়তো তার মেয়ের জন্য বা কারোর জন্য শাড়িটা নিচ্ছিলেন। তো ওইটা একটা খুবই বিউটিফুল এক্সপিরিয়েন্স ছিল। আমাদের এখানে আসলে সমস্ত রকম মানুষই আসে। আমাদের এখানে সেলিব্রিটি আসলে এভাবে বলাটা কঠিন, কিন্তু যদি আমি আলাদা করে বলি, ধরেন আফসানা মিমি যিনি, উনি একজন বিখ্যাত আর্টিস্ট বাংলাদেশের একজন, উনি আমাদের এখান থেকে রেগুলার শাড়ি কিনছেন। এরকমও হয়েছে আমাদের আসলে এক্সিবিশন হচ্ছিল, মেলা হচ্ছিল, সাংবাদিক এসে সবার ইন্টারভিউ এরকম আলাদা করে নিচ্ছে। খুতের স্টলটাতে তখন আমি অ্যাভেলেবল ছিলাম না, তো একজন কাস্টমার অ্যাভেলেবল ছিল, তো ওর কাছে মনে হয়েছে যে খুতের ইন্টারভিউটা হবে না, ও তো খুদ সম্পর্কে জানে, সবই জানে, তো ও ওখানে বসে গেছে, ও নিজে বসে বসে ইন্টারভিউ দিচ্ছে যে খুতের প্রোডাক্ট তাঁতের কাপড় দিয়ে তৈরি, খুতের লোগোটা এরকম লাল, মানে ও পুরো ইন্টারভিউটা দিয়ে গেছে। এবং আমি যতক্ষণ আমি বুঝছি ইন্টারভিউ হচ্ছে, আমি গিয়ে দেখি ও অলরেডি ইন্টারভিউ দিচ্ছে, এবং ওর নিজের নামও বলেছে যে ফারহানা হামিদ আত্মি। আমাদের মনে হচ্ছে ঠিক আছে, আমরা সবাই নিজেরাই, আমরা একদম ওই সময়ই বুঝছি যে ওর খুব সরল ইন্টেনশন, কারণ ওর সাথে আমার চোখাচোখিও হয়েছে। ও ধরেন বুঝছে যে আত্মি আপু আসতে দেরি করছে, যা প্রশ্ন করবে এগুলোর উত্তর আমি জানি, তো আমি ফারহানা হামিদ আত্মি হয়ে ইন্টারভিউ দিয়ে দিই, কি যায় আসে। তো আমাদের কাস্টমারের সাথে ওই সম্পর্কটা আছে। আমরা চেয়েছি যে একটু খোলামেলা জায়গা, একটু প্রকৃতির কাছাকাছি, বা আমরা যে কারণে কখনো বলি না যে খুতের শোরুম, আমরা কিন্তু বেশিরভাগ সময় বলি যে খুতের বাড়িতে মেহমান আসবে, কিছু পছন্দ হলে কিনে নিয়ে যাবে। এই যে সামনে একটু খোলা স্পেস, আমরা এরকম একটা বাসায় খুঁজতেছিলাম, কিন্তু তখন এই বাসাটা নেয়ার মতো অবস্থা ছিল না, বাসাটা অন্য একজন মানুষ থাকতেন। তা আমরা প্রায় 2.5 বছর অপেক্ষা করেছি যে কবে এই বাসাটা খালি হবে, তারপর আমরা এই বাসাটার কথা ভাববো। এখানে বেশিরভাগ গাছ কখনো না কখনো কোনো না কোনো কাস্টমারের দেয়া। শুরুর দিকে আমাদের খুবই সাদামাটা একটা অবস্থা ছিল, একদম ধরেন এই জায়গাটা খালি ছিল, বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার এসে আমাদেরকে গাছ উপহার দিয়েছে, এখানে এই গাছটা ভালো লাগবে, ওখানে ওই গাছটা ভালো লাগবে। তো এটা ভাবতে আমার খুব ভালো লাগে যে এই খুতের শোরুমে যেটুকু সবুজ, এইটুকু সবুজের বেশিরভাগই আসলে আমাদের ক্রেতা বন্ধুদের নিজেদের হাতে করা। খুব বড় বিজনেস প্ল্যান নিয়ে যে আমরা বিজনেস শুরু করেছি, ব্যাপারটা একদম এরকম না। যেটা যখন করতে ইচ্ছা করেছে, একদম মন থেকে যেটা করতে ইচ্ছা করেছে, তখন সেটা করেছি। আমি আর শুক্লাদি, আমরা যখন আমাদের বিজনেসটা শুরু করার কথা ভাবি, তখন আসলে আমার কাছে 5,000 টাকা আর শুক্লাদির কাছে 5,000 টাকা আছে। তো আমরা এই 10,000 টাকা দিয়ে সোহাগীর জন্য খুত নামে একটা পেজ খুলে মাঠে নেমে পড়ি। তো এটা আসলে আমাদের কাছে ওই ফিনান্সিয়াল সাপোর্ট তখনও নাই। আমাদের পরিচিত একজন তাঁতিকে ফোন দিয়ে তাঁতিকেই অনুরোধ করেছি যে আমরা ডিজাইন করব, কিন্তু আমরা আসলে কোনো রকম ফিনান্সিয়াল লেনদেন এখন করতে পারবো না। এই শাড়িটা সেল হলে বা এই শাড়িটা যতদিনের রেসপন্স পাবো, আমাদের হাতে যদি টাকাটা উঠে আসে, তখন আমরা তাঁতিকে ওইভাবে পেমেন্টের ব্যাপারে যাব। মজার বিষয় হচ্ছে গিয়ে তাঁতি আসলে নিজে থেকে বললো হ্যাঁ দিদি, বা হ্যাঁ আত্মীয়পু, কোনো সমস্যা নেই। এটা ছিল আমাদের বিজনেস শুরু করার প্রথম হেল্প। এবং ধরেন আমাদের যে লোগোটা, ওই লোগোটাও আমরা বসে বসে লোগো কি হবে এটা ভাবছিলাম, তো হঠাৎ করে রাহুল আনন্দ আর সব্যসাচী এরকম প্রচ্ছদ ডিজাইন করেন বা বিভিন্ন লোগো ডিজাইন করেন, ওনারা এরকম বসে আড্ডা দিচ্ছিলেন, ওনারা আমাদের হাত থেকে কাগজটা নিয়ে বললেন আমি বাকিটুকু এঁকে দিচ্ছি। তো ওইখান থেকে খুতের লোগো হয়েছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের অনলাইন বিজনেস আসলে ভালোই যাচ্ছিল। অনলাইনে কেনার ওই সময় এত প্রচলন ছিল না আসলে, তো ওনারা আসলে না দেখে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তখন আমাদের মনে হলো যে আমাদের একটা ছোট্ট ফিজিক্যাল শপের আসলে প্রয়োজন আছে। তখন এই ধানমন্ডি 27 নম্বরে একটা 27 আড্ডা নামে রেস্টুরেন্ট ছিল। তো ওই রেস্টুরেন্টের সাথে আমরা কথা বলে ঠিক করলাম যে আমাদের ওই রেস্টুরেন্টের একটা রুম আমাদের
কে যেন ডিসপ্লে করতে দেন। ওইখান থেকে আমাদের ছোট্ট একটা রুমের ডিসপ্লে থেকে শুরু হয়েছিল। তো তারপর আমাদের মনে হয়েছিল যে আচ্ছা এখন কষ্ট করছি, জীবনে কোনোদিন যদি খুঁতের সামর্থ্য হয় কষ্টটা অন্যের জন্য আরেকটু সহজ করে দিবে। আমাদের ওই ভাবনা থেকেই আমাদের হাটকাহনের ভাবনা, এবং হাটকাহন আমাদের ধানমন্ডিতে আছে একটা স্পেস, যেই স্পেসে খুঁতো আছে, সাথে আরও 25 জন উদ্যোক্তাকে আমরা এরকম ছোট ছোট করে কর্নার স্পেস ছেড়ে দিয়েছি। যেই উদ্যোক্তাদের আসলে নিজেদের একটা বড় স্পেস নেওয়ার সামর্থ্য নাই, তারা ওখানে একটা র্যাক নিয়ে বা একটা দেয়াল নিয়ে একটা কর্নার নিয়ে যেটুকু স্পেসের প্রয়োজন ওইটুকু স্পেসের ওইটুকু রেন্ট দিয়ে ওনারা আমাদের সাথে ওই স্পেসটা শেয়ার করে। শুরুর দিকে এক ধরনের ওই রকম ভাবনা তো ছিলই যে ব্যবসা করার চেয়ে আসলে চাকরি করাটা বেটার, কিন্তু আমাদের দুজনেরই মনে হয়েছিল যে আমরা আসলে বিজনেসটাই মানে যে আমরা যেটা করছি, যেভাবে নকশা করছি, যেভাবে আমরা কাজ করছি, আমরা আসলে এভাবেই কাজটা করে যেতে চাই।